আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হঠাৎ করেই বাংলাদেশে পুলিশ হত্যাকাণ্ডের বিচার নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিএনপি সরকার কি আসলেই পুলিশ হত্যার বিচার করবে, নাকি এটাই স্রেফ একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি? আর পুলিশ হত্যার বিচারের কথা শুরু হতেই এনসিপির নেতারা কেন এত ভয় পাচ্ছে, যারা 24 সালের জুলাই আগস্টের সেই রেজিম চেঞ্জে সমন্বয়কের দায়িত্ব পালন করছিল, তাদের চোখ মুখ কেমন যেন শুকিয়ে আসছে। আপনারা জানেন যে গত 2024 সালের জুলাই আগস্টে যে জঙ্গি অভ্যুত্থান হয়েছিল, সেখানে জঙ্গিরা, এই ছাত্র সমন্বয়ক এরা মিলে অসংখ্য পুলিশ হত্যা করেছিল। সরকারি হিসেবে বলা হয়েছে যে 44 জন পুলিশকে হত্যা করা হয়েছে, কিন্তু বেসরকারি হিসেব মতে এই সংখ্যাটি অনেক বেশি। একটি পত্রিকা বলেছিল প্রায় 3250 জন পুলিশকে হত্যা করা হয়েছে। অনেকেই বলছেন যে শত শত পুলিশকে হত্যা করা হয়েছে। এক্স্যাক্টলি কত পুলিশকে হত্যা করা হয়েছে এই সংখ্যাটা আমরা জানতে পারিনি। কিন্তু 5ই আগস্টের পরে অনেক পুলিশ আর চাকরিতে ফিরে আসেননি। তারা কোথায় গেছেন, তারা বেঁচে আছেন কিনা, এগুলো আজও জানা যায়নি। এই পুলিশ হত্যার বিচার, পুলিশ হত্যার তদন্ত, এই বিষয়গুলো ইউনূসের 18 মাসে একদম ধামা চাপা দেওয়া। এই যে নাহিদের কথা বলার সময় তার চোখ মুখের যে অভিব্যক্তি, ভীষণ ভয় পেয়েছে। একজন সাবেক সমন্বয়ক হান্নান মাসুদ, এখন বোধহয় এমপি, তিনি বলেছেন যে পুলিশ হত্যার বিচার শুরু হলে তারা দেশ ত্যাগ করে চলে যাবেন। তো এই সব মিলিয়ে আবার দেখেন, এই যে ব্যারিস্টার ফুয়াদের কথা দেখেন, একজন সাংবাদিকের কথা শুনলাম, একজন শিবির কর্মী, সে নিজেই স্বীকার করছে যে এটা তাদের একদম প্ল্যান ছিল যে ঢাকা শহরের সব থানা তারা পুড়িয়ে দিবে। একজন ছাত্র সমন্বয়ক হাসিব, তিনি তো বলেছেনই যে বিপ্লবের স্বার্থে তারা এই ভাঙচুর করেছে, এই থানা পুড়িয়েছে, পুলিশ হত্যা করেছে। তার মানে তাদের ভাষ্য অনুযায়ী এটা একদম ক্লিয়ার যে জুলাই আগস্টে পুলিশ হত্যাকাণ্ড কারা করেছে। এবং এই পুলিশ হত্যাকাণ্ড এতটাই নির্মম ছিল যে সিরাজগঞ্জে একজন গর্ভবতী মহিলা পুলিশ, তাকে পর্যন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং এত নৃশংস এই হত্যাকাণ্ডগুলো ছিল। আশুলিয়ায় শুনেছি 5 জন পুলিশকে হত্যা করে পুড়িয়ে দিয়েছে। পুলিশকে হত্যা করে চৌরাস্তার মোড়ে ওভারব্রিজ থেকে ঝুলিয়ে দিয়েছে। যাত্রা বাড়িতে হত্যা হয়েছে। সারা দেশব্যাপী থানা লুটপাট, থানা জ্বালাও পোড়াও এবং পুলিশ হত্যা, এটা এত ভয়াবহভাবে হয়েছে যে এটা আমার কাছে অনেক রিপোর্ট এসেছে। আপনারা জানেন যে পুলিশ হত্যাকাণ্ড নিয়ে অনেক রিপোর্ট করা হয়েছে এবং বিদেশে ইংরেজিতে এই রিপোর্টগুলো জাতিসংঘ থেকে শুরু করে সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। যে ছবিগুলো আমাদের কাছে এসেছে পুলিশ হত্যার, সেগুলো আসলে সহ্য করা যায় না। আমি তো বিইং এ ফিজিশিয়ান, আমার কাছে মৃত্যু, দুর্ঘটনায় আহত হয়ে আসা রোগী, এগুলো আমি অভ্যস্ত দেখে, কিন্তু পুলিশের এই নৃশংস হত্যাকাণ্ড, নির্যাতনের এই ছবিগুলো আসলে বেশিক্ষণ তাকিয়ে দেখা যায় না। আমি পুলিশের সাথে অনেকের সাথে কথা বলেছি, তারা ভিকটিম, যারা জীবিত আছে, তাদের সাথে মানে তাদের মানসিকতা এত ডাউন হয়ে গেছে যে তারা আসলে, এই পুলিশগুলোকে আগে অনেককে চিনতাম, তাদের সাথে কথা বলেছি, তাদের যে মনোবলটা ছিল সেটা একদম ডাউন হয়ে গেছে। ডক্টর ইউনূস 18 মাসে আমি দেখিনি যে কোনো একটা পুলিশের কাছে গিয়ে সমবেদনা জানিয়েছে বা তাদের জন্য সরকার কিছু করেছে। তো সেই পুলিশ হত্যাকাণ্ড নিয়ে আজকে হঠাৎ করে আবার কেন এই আলোচনা? কেন বিএনপি সরকার বলছে যে পুলিশ হত্যার তদন্ত হবে এবং তদন্ত শেষে ডেফিনেটলি বিচার হবে? বিএনপি কি আসলেই মিন করছে, নাকি এটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ডবাজি? তারা কি এই কথা বলে জামাত, এনসিপি এদের চাপের মুখে রাখতে চাইছে? কারণ এনসিপির নেতারা অভিযোগ করেছে যে এই হত্যাকাণ্ড, এই পুলিশ হত্যাকাণ্ডের সাথে নাকি বিএনপিও জড়িত। আবার একজন দেখলাম প্রবাসী বোধহয়, তিনি গাড়িতে চড়ে চড়ে সরকারকে বলছে যে না, এই বিচার করবেন না, করবেন না, করবেন না। আমি জানি না সেই তরুণীটি কে বা তার এত ক্ষমতা কোত্থেকে আসে যে তিনি সরকারকে বলছেন যে বিচার করা যাবে না। তো এই ঘটনাগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে।
আমরা এই দেশে রাজনীতি দেখেছি যে একটা বিষয় থেকে চোখ সরানোর জন্য আরেকটা বিষয় এনে সামনে দাঁড় করানো হয়। তো পুলিশ হত্যার বিচার কি সেরকম কিছু কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু পুলিশকে যদি ফুললি ফাংশনাল করতে হয় বাংলাদেশে, পুলিশ গত 18 মাসে যে পারফর্ম করেছে সেটা তাদের আসলে রেগুলার পারফরমেন্স না। তো পুলিশকে মানসিকভাবে চাঙ্গা করতে হলে এই হত্যার বিচার করতেই হবে। যতদূর জানি যে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বিএনপি সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা পুলিশ হত্যার তদন্ত এবং বিচার চায়। এবং আমি যতদূর খবর পেয়েছি যে পুলিশ হত্যার টোটাল তদন্তটা অলরেডি পুলিশ হেডকোয়ার্টারের তত্ত্বাবধানে এটা কিন্তু করা আছে। পুলিশ পুরো ঘটনা তদন্ত করেছে, পুলিশ জানে কারা কোথায় কোন ঘটনা ঘটিয়েছে, কারা পুলিশ হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে, অর্থাৎ পুরো বিষয়টার একটা তদন্ত হয়ে আছে। কিন্তু ডক্টর ইউনূসের কারণে এইটি আর সারফেসে আসেনি। কিন্তু এখন একটা সরকার এসেছে, ভালো হোক মন্দ হোক, সেই সরকারের কাছে পুলিশের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে। এখন বিএনপি যদি পুলিশকে ফাংশনিং করতে চায়, ফুললি ফাংশনিং, কারণ অলরেডি দেখেন এই যে আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখন বেশ কয়েকটা ডিস্টার্বিং খবর পেলাম যে দাদাকে হত্যা করে নাতনিকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণের পরে নাতনিকেও হত্যা করা হয়েছে। এবং এই রেকর্ডিং করার আগে দেখলাম আরেকটা জায়গায় একই কাণ্ড হয়েছে, ধর্ষণ করে হত্যা হয়েছে। অর্থাৎ সারা দেশে অপরাধ বাড়ছে এবং এই দেশে অপরাধ নিয়ন্ত্রণে রাখার জন্য সবার আগে যে বাহিনীটা কাজ করে সেটা হলো পুলিশ বাহিনী। সুতরাং সেই পুলিশ বাহিনীকে মানসিকভাবে ডাউন রেখে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না করে যদি আমরা আশা করি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বা রাতারাতি ঠিক হয়ে যাবে, সেটা ঠিক না। আর এনসিপি জামাত কেন ভয় পাচ্ছে? তাদের স্টেটমেন্ট আছে তারা হত্যায় জড়িত ছিল এই কারণে, না কি এটা এটা আমাদের একটু জানতে ইচ্ছে করে। এবং আমি আগাম কিছু বলতে চাই না, আমি চাই পুলিশ হত্যার তদন্ত হোক, যারা প্রকৃত অপরাধী তাদের আইডেন্টিফাই করা হোক। সেটা বিএনপি কিন্তু বলেনি যে পুলিশ হত্যায় শুধুমাত্র এনসিপিকেই শাস্তির আওতায় আনা হবে বা বিচারের আওতায় আনা হবে। বিএনপি সরকার বলেছে পুলিশ হত্যার তদন্ত হবে এবং বিচার হবে। কিন্তু ঠাকুর ঘরে কে আমি কলা খাই নেওয়ার মতো এনসিপি কিন্তু আতঙ্কিত হয়ে উল্টাপাল্টা বলা শুরু করছে, একদম এনসিপির এ টু জেড। আবার জামাতও দেখি এনসিপির সমর্থনে কথা বলছে। কেন? আমরা একটা ফেয়ার ট্রায়াল চাই। যদি বিএনপি এটা মনে করে যে এটা একটা স্ট্যান্ডবাজি, তারা এটা দিয়ে প্রেশার ক্রিয়েট করবে জামাত এনসিপির উপরে, তাহলে সেটা তাদের রাজনৈতিক কৌশল হতে পারে। কিন্তু এটা আমি নিশ্চিত করে বলতে পারি যদি বিএনপি করে ভালো, বিএনপি না করলেও বাংলাদেশের মাটিতে আজ হোক কাল হোক পুলিশ হত্যার তদন্ত সাপেক্ষে বিচার হবেই। ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না, যতই দিন যাক। এই দেশে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে কত বছর পরে? ৭৫ সালে তাকে হত্যা করা হয়েছে সপরিবারে, প্রায় সবাই, সব সদস্য সহ। সেটার বিচার শুরু হয়েছে ৯৬ এর পরে। সো পুলিশ হত্যার বিচার বাংলাদেশে হবেই। এনসিপির যারা যারা এই পুলিশ হত্যার সাথে জড়িত ছিল তাদেরও বিচার ডেফিনিটলি হবে। এখন হান্নান মাসুদের মতো যদি তারা দেশ ত্যাগ করতে চায় বা বিচার এড়ানোর জন্য দেশ ছেড়ে পালিয়ে যায়, সেটা অন্য কথা, কিন্তু বিচার হবেই। 7 দিন ধরে একের পর এক বিস্ফোরক দাবি, কিন্তু কোনো দিক থেকেই কোনো পক্ষ থেকেই কোনো জবাব নেই। তাহলে নীরবতা কি সম্মতি নাকি কৌশল? আরো লাশ চাই 24 জুলাই আগস্টে এই ভয়ঙ্কর নির্দেশটা কে দিয়েছিল? কার নির্দেশে ঢাকার রাজপথে নেমেছিল স্নাইপাররা? এমন কিছু অভিযোগ নিয়েই আজকের কথা, যা সত্য হলে রাষ্ট্র কেঁপে উঠতে বাধ্য, আর মিথ্যা হলে এটাই হবে সবচেয়ে ভয়ঙ্কর বিভ্রান্তি। এজন্যই আমরা বারবার প্রশ্ন রাখছি, জানতে চাইছি সত্যটা আসলে কি। আগেও বলেছি এই প্রতিবেদনের তথ্যগুলো স্বতন্ত্রভাবে যাচাই করা হয়নি, তবে অভিযোগগুলো এতটাই গুরুতর যে উপেক্ষা করারও সুযোগ। নর্থ ইস্ট নিউজের দাবি অনুযায়ী 2024 সালের জুলাই আগস্টকে ঘিরে একটি পরিকল্পিত সহিংসতার নকশা তৈরি করা হয়েছিল। অভিযোগ রয়েছে এই পরিকল্পনার অংশ হিসেবে 2 জন সাবেক সেনা কর্মকর্তা মাঠে নেমেছিলেন।
এদের নাম বলছে নর্থ ইস্ট নিউজ। একজন হলেন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জগলুল আহমেদ এবং অন্যজন মেজর অবসরপ্রাপ্ত ফেরদৌস। এবং বলা হচ্ছে এই ফেরদৌস সমন্বয় করেছিলেন বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের সঙ্গে। প্রশ্ন হচ্ছে এই সমন্বয়টা কি ছিল, কিংবা এই সমন্বয়ের উদ্দেশ্য আসলে কি ছিল? কেন তখনকার গোয়েন্দা বাহিনী এই সমন্বয়ের উদ্দেশ্য আবিষ্কার করতে পারেনি, বা করে থাকলে কেন এটি যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেনি? নর্থ ইস্ট নিউজ বলছে জুলাই 16 থেকে আগস্ট 4 এই সময়ের যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, এই হত্যাকাণ্ডগুলোর অধিকাংশ ছিল টার্গেটেড শুটিং। দূরপাল্লার স্নাইপারদের লক্ষ্য ছিল সাধারণ মানুষ, পথচারী, শ্রমিক, দোকান কর্মচারী। আর উদ্দেশ্য হত্যাকাণ্ডের দায় সরকার এবং পুলিশের উপর চাপানো, যাতে ক্ষোভে ফেটে পড়ে তরুণ সমাজ, বিদ্রোহ উস্কে ওঠে। বলার অপেক্ষা রাখে না, এই উদ্দেশ্য সফল হয়েছিল। অরাষ্ট্রীয় শক্তিগুলো মানে নন স্টেট অ্যাক্টরগুলোর দ্বারা সৃষ্ট সশস্ত্র অস্থিরতা আন্তর্জাতিক মনোযোগ এবং সমর্থন লাভ করেছিল, এবং সামরিক বাহিনীর একটা অংশ এই অরাষ্ট্রীয় শক্তিগুলোকে সুরক্ষা দিয়েছিল বলে অভিযোগ। নর্থ ইস্ট নিউজ বলছে শেখ হাসিনা সরকারের পতনের আগের দিনগুলোতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের বিদেশে অবস্থানরত এক শীর্ষ নেতা অন্তত 2 জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে আরো লাশ ফেলার নির্দেশ দিচ্ছিলেন। প্রশ্ন হচ্ছে একজন রাজনৈতিক ব্যক্তির নির্দেশ কেন সামরিক বাহিনীর সদস্য শুনবেন? এই প্রশ্নটি করে রাখলাম। আরো ভয়ঙ্কর বিষয় হলো ডিজিএফআই এবং এনএসআই এর তৎকালীন প্রধানরা দেশে সহিংসতার মাত্রা বিস্তৃত এবং গভীর করার যে পরিকল্পনা ওই সময় নেওয়া হয়েছিল, সেই পরিকল্পনা সম্পর্কে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অবহিত করেছিলেন। এই প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে 2024 সালের 18 জুলাই তৎকালীন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক এবং এনএসআই এর ডিজি মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদ ব্যাপক হত্যাকাণ্ড চালানোর ষড়যন্ত্র সম্পর্কে আসাদুজ্জামান খান কামাল এবং সরকারের আইন শৃঙ্খলা সমন্বয় কমিটিকে অবহিত করেছিলেন। এবং প্রসঙ্গত বলে রাখি, এই কামালই ছিলেন সেই সমন্বয় কমিটির প্রধান। এবং এই হত্যাকাণ্ড সংঘটিত করার জন্য যাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল, যাদের নাম এসছে, সেই 2 সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জগলুল আহমেদ এবং মেজর অবসরপ্রাপ্ত ফেরদৌসের নাম, এই দুটো নামও আসাদুজ্জামান খান কামালকে জানানো হয়েছিল। ডিজিএফআই এবং এনএসআই এর তৎকালীন প্রধানরা আরো জানিয়েছিলেন বিপদগামী সামরিক কর্মকর্তা, বরখাস্তকৃত সেনা সদস্য, বিদেশি ভাড়াটে সৈন্য এবং ভাড়াটে খুনিরা আরো লাশ ফেলার পরিকল্পনা বাস্তবায়নের জন্য তাদের কর্মকাণ্ডে সমন্বয় করেছিল। এবং এই অস্থিরতার পরিকল্পনায় ওই সময় মার্কিন দূতাবাসের কূটনীতিকদের সরাসরি সম্পৃক্ততার কথাও এই প্রতিবেদনে বলা হয়েছে। শুধু তাই নয়, তারা বলছে বিশেষ করে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের জড়িত থাকার কথাও আসাদুজ্জামান খান কামালকে জানানো হয়েছিল। প্রশ্ন হচ্ছে যে প্রতিটি জায়গা থেকে, একাধিক জায়গা থেকে তাকে জানানো হয়েছে এবং সুনির্দিষ্ট করে বলা হয়েছে, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন আসাদুজ্জামান খান কামালকে যদি সব জানানো হয়, তিনি তাহলে কি ব্যবস্থা নিয়েছিলেন? তিনি যে সমন্বয় কমিটির প্রধান, তার পদক্ষেপে বা কি নেওয়া হয়েছিল? এই প্রতিবেদনে আরো বলা হয়েছে 7 স্টার নামের একটি আন্ডারগ্রাউন্ড গ্রুপের সম্পৃক্ততাও নাকি ছিল এই যে মানুষ হত্যার যে পরিকল্পনা তার মধ্যে। এছাড়াও কিছু নাম উঠে এসেছে প্রতিবেদনে। এরা হলেন মেজর অবসরপ্রাপ্ত মোমেন, ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জগলুল আহমেদ, আগেই বলেছি, ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত ফজল, মেজর অবসরপ্রাপ্ত ফেরদৌস, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জুলফিকার, লেফটেন্যান্ট কর্নেল বরখাস্ত হাসিনুর রহমান, মেজর বরখাস্ত জিয়া এবং লেফটেন্যান্ট কর্নেল বরখাস্ত তারেক সাইদ। বলা হয়েছে শেষের এই 3 জন হাসিন, জিয়া এবং তারেক সাইদ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্র বহির্ভূত শক্তি হিসেবে কাজ করেছেন এবং শেখ হাসিনার সরকার উৎখাতে সশস্ত্র ভূমিকা পালন করেছেন। গুরুতর অভিযোগ। এবং আরো বলা হচ্ছে এদের সঙ্গে ভারতীয় এবং রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদীদের সংযোগ ছিল। এটা ছাড়াও ছিল রাজনৈতিক অঙ্গনের সর্বত্র তাদের যোগাযোগ।
বিভিন্ন সময় তারা জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া, সাবেক সেনাপ্রধান, এবং এসএসএফ এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হাসান সোহরাওয়ার্দীর কাছ থেকে পৃষ্ঠপোষকতা লাভ করেছেন এমন অভিযোগও উঠে এসেছে এই প্রতিবেদনে। এখানেই শেষ নয়, প্রতিবেদন বলছে এটা সাইলেন্ট কু, নীরব অভ্যুত্থান এই প্রক্রিয়ার একটি অংশ ছিল, যেখানে সেনাবাহিনীর ভেতরের একটি অংশ নন স্টেট অ্যাক্টরদের সহযোগিতা করেছিল এমন অভিযোগও করা হয়েছে। কিন্তু 5 আগস্টের পর ক্ষমতার ভারসাম্য নাকি বদলে যায়। সেটা কেমন? প্রতিবেদন বলছে সেটা হলো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার পদ ধরে রাখলেও ক্ষমতা কথিতভাবে একদল বিশ্বাসঘাতক কর্মকর্তার হাতে চলে যায়। এই প্রতিবেদনে বলা হয়, এ সময় সিদ্ধান্ত গ্রহণে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ভূমিকা পালন করেন। অ্যাডমিরাল হাসান ডিজিএফআই এর মেজর জেনারেল হামিদুল হক, এনএসআই এর প্রধান মেজর জেনারেল টিএম জুবায়ের এবং অন্যদের নিয়ে কর্মরত ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের একটি নেটওয়ার্ক গঠিত হয়েছিল ওই সময়। এদের অনেকেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকীর প্রতি অসন্তুষ্ট ছিলেন। এটি আমরা আরো একটি কন্টেন্টে বলেছি। তিনি ব্যাপক অজনপ্রিয় একজন কর্মকর্তা ছিলেন। এই পরিকল্পনার অংশ হিসেবে ঢাকার রাওয়া ক্লাবে, অর্থাৎ রিটায়ার্ড আর্মি অফিসার্সদের যে ক্লাব, সেই ক্লাবে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হতো, এটিও বলা হচ্ছে। এবং বলা হচ্ছে জামাতে ইসলামীর এক দণ্ডিত নেতার আত্মীয় এক সামরিক কর্মকর্তা এই নেটওয়ার্কের কিছু অংশ সমন্বয় করতেন। প্রতিবেদনে বলা হয়, জানা যায় মার্কিন স্পেশাল অপারেশন অফিসার টেরেন্স অরভিল জ্যাকসন, যিনি ওয়েস্টিন হোটেলে মারা গিয়েছিলেন রহস্যজনকভাবে, তিনি 2024 সালের মার্চ মাসে প্রথমবার ঢাকায় আসেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতেই অ্যাডমিরাল হাসান এবং সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়ার মতো ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা নাকি এই কৌশলগুলো তৈরি করেন। প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগ রয়েছে ব্রিগেডিয়ার রফিকের আর্টিলারি ডিভিশন গ্রুপ এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এই পরিকল্পনায় সরঞ্জাম সরবরাহ করেছিলেন। অন্তর্ঘাতমূলক কার্যকলাপের প্রমাণ থাকা সত্ত্বেও এনএসআই এর ডিজি মোর্শেদ কোনো পদক্ষেপ নিতে পারেননি বা এইসব বিষয় সরকারকে জানাতেও তিনি ব্যর্থ হয়েছিলেন বলে এই প্রতিবেদনে বলা হয়েছে। নর্থ ইস্টের প্রতিবেদনে 2024 সালের 5 আগস্টের নীরব অভ্যুত্থানের প্রধান রাজনৈতিক সুবিধাভোগী হিসেবে বিএনপির নাম উল্লেখ করা হয়েছে। এই প্রতিবেদনের লেখক বা যিনি অনুসন্ধান করেছেন, সাংবাদিক এনায়েত কবির, তিনি লিখছেন, আশ্চর্যের বিষয় হলো লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফজল বর্তমানে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং 2026 সালের 12 ফেব্রুয়ারির নির্বাচনী পরিকল্পনা বাস্তবায়নে তিনি অংশীদার ছিলেন। এই তথ্য থেকে কি বুঝবো আসলে পরিকল্পনা কি এখনো বহমান রয়েছে, এখনো চলমান রয়েছে? এরকম অনেক তথ্য আছে, আমি আর বড় করতে চাই না। শেষ করার আগে প্রশ্ন করতেই হবে, আরো লাস্টাই এই কথাটা কে বলেছিলেন? কার নির্দেশে মাঠে নেমেছিল স্নাইপাররা? এই ষড়যন্ত্রে জড়িত সাবেক এবং কর্মরত সেনা কর্মকর্তারা কারা তারা এবং তাদের কার দায় কতটুকু? প্রতিবেদনে যে নামগুলো উঠে এসেছে, আজকে যে নামগুলো বললাম, যেসব নেটওয়ার্কের কথা বলা হয়েছে, এর সবই কি সত্যি? প্রশ্নগুলো আসলে ধারাবাহিকভাবে তুলে ধরলাম এই কারণেই, কারণ সত্যটা জানার অধিকার রয়েছে দেশের মানুষের। বাংলাদেশের রাজনীতি এখন যেন এক বিপজ্জনক ট্র্যাফিজের খেলা। একদিকে ভারত, অন্যদিকে চীন, আর দেশের ভেতরে একদিকে আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে রাখার চেষ্টা, অন্যদিকে জামায়াতকে শত্রু না বানিয়ে গোপনে কাছে রাখার কৌশল। এই চারদিক সামলে তারেক রহমানের দরকার, তারেক রহমান যে সরকার, সেই সরকার আসলে কি করতে চাইছে? তারা কি নতুন এক ভারসাম্য তৈরি করছে, নাকি এমন এক দড়ির ওপর হাঁটছে যেখানে একবার পা ফসকালেই ভেঙে পড়বে পররাষ্ট্রনীতি, অভ্যন্তরীণ রাজনীতি, এমনকি নিজেদের ক্ষমতার ভিত্তিও? কারণ ঘটনাগুলো আলাদা আলাদা নয়, সবই এক সূত্রে বাঁধা। দেখুন,
7 এপ্রিল দিল্লিতে খলিলুর রহমানের সফর, বিজেপির সভাপতির উদ্দেশ্যে বিএনপি দলের সভাপতি তারেক রহমানের চিঠি, এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক, ভিসা ও সম্পর্ক পুনর্গঠনের আলোচনা, তেলের চাহিদা আর সারের চাহিদা, এসবের পরেই চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের চীন সফরে যাওয়া। অর্থাৎ দিল্লির দিকে হাত বাড়ানোর পরপরই বেজিং এর দিকেও হাত বাড়ানো হয়েছে। এটা কি কেবল কূটনীতি, নাকি এটা ক্ষমতা টিকিয়ে রাখার বড় খেলা? আজ আমরা সেটাই বুঝতে চাইব এই প্রতিবেদনে। প্রথমে ভারতের প্রসঙ্গ। দিল্লি সফরে বাংলাদেশের পক্ষ থেকে টু ট্র্যাক আলোচনা একসঙ্গে চালু করা হয়, সরকারি ট্র্যাক এবং দলীয় ট্র্যাক। খলিলুর রহমান সরকারি বৈঠক করেন আর প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, তিনি বিজেপি নেতা বিজয় চোথাওয়ালের হাতে তারেক রহমানের চিঠি তুলে দেন, যা ছিল বিজেপির সভাপতি নীতিন নবীনের উদ্দেশ্যে লেখা। এখানে বার্তাটি পরিষ্কার। তারেক রহমান সরকার শুধু ভারত রাষ্ট্রের সঙ্গে নয়, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গেও সরাসরি রাজনৈতিক লাইন খুলতে চায়। এটা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় রাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনীতির চেয়ে ক্ষমতাসীন দলের সঙ্গে রাজনৈতিক আস্থার চ্যানেল বেশি কার্যকর হয়। দিল্লির সঙ্গে এই সফরে আলোচনায় ছিল সম্পর্ক জোরদার করা, ভিসা প্রথা সহজ করা, জ্বালানি, সার, নিরাপত্তা, এমনকি নিরাপত্তা বিষয়ে অজিত ডোভালের পর্যায়ের যোগাযোগও রয়েছে এখানে। কিন্তু একই সঙ্গে আরেকটি অস্বস্তিকর বিষয়ও ছিল। বাংলাদেশ বলেছে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু আলোচনায় উঠেছে, কিন্তু ভারতের রিড আউটে শেখ হাসিনা নিয়ে সিদ্ধান্ত তো দূরের কথা, আলোচনা যে হয়েছে তারও কোনো উল্লেখ নেই। এখানেই কূটনীতির ভাষা আর রাজনীতির ভাষা আলাদা হয়ে যায়। ঢাকার ভেতরের রাজনীতিতে সরকারকে দেখাতে হয় যে তারা হাসিনা নিয়ে প্রশ্ন তুলেছে, হাসিনাকে দেশে ফেরত আনার ব্যাপারে লড়াই করছে, কিন্তু দিল্লি এই ব্যাপারে রীতিমতো স্পর্শকাতর। দিল্লি এটিকে নিয়ে আলোচনাই করতে চায় না, বরং আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা গণতন্ত্রের বিরোধিতা, এই বার্তা আগে থেকে দিয়ে রেখেছে দিল্লি। মাঝখানে রাস্তা তাহলেটা কি? আওয়ামী লীগ ও হাসিনা নিয়ে আলোচনা এড়িয়ে যাওয়া। তাতে বাংলাদেশ তার দেশের ভিতরের রাজনীতিকে বলতে পারবে, তারা এড়িয়ে যাওয়ার কথা বলবে না। তারা দেশের রাজনীতিকে বলতে পারবে আমরা হাসিনার ফেরতের ব্যাপারে কথা বলেছি, কিন্তু আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা নিয়ে ভারত যে কথা তুলবে সে ব্যাপারে তারা চুপ থেকেছে, থাকবেও তারা এই ব্যাপারটা নিয়ে কিছু বলবে না। আর ভারত, তাদের কি মতামত, তারা প্রসঙ্গটি তুলবেই না। এটা দুপক্ষেরই একটা সমঝোতা যে তোমরাও হাসিনার প্রত্যর্পণের ব্যাপারে চিঠি দিয়ে রেখেছ, দাও, কিন্তু কোন রকম আলোচনার মধ্যে আমরা এই বিষয়টিকে আনব না। আর বাংলাদেশও এই সুযোগে নিষেধাজ্ঞার ব্যাপারটা এড়িয়ে গেল। তাই ভারত ঢাকা সম্পর্কের প্রথম সত্যিটা হলো এই যে দুই দেশ এখনো কথা বলছে বটে, কিন্তু তারা একই ভাষায় কথা বলছে না। আর তারেক রহমান এই অমিল জানেন বলেই ভারতের কাছে একদিকে নরম ভাষা, অন্যদিকে দেশের ভেতর ঘরোয়া রাজনীতির জন্য কঠিন ভাষা, এই দুটোই ব্যবহার করছেন। এখন আসি ভারতের অস্বস্তির জায়গায়। ভারত আগেই আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে
আনুষ্ঠানিক উদ্বেগ জানিয়েছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায় উইদাউট ডিউ প্রসেস এ ধরনের নিষেধাজ্ঞা জারি হয়েছে, যা উদ্বেগজনক, এবং তারা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনস তার পক্ষে ভারত এটা বারবার জানিয়েছে। অর্থাৎ দিল্লি অন্তত নীতিগতভাবে চাইছিল বাংলাদেশের রাজনৈতিক মাঠ পুরোপুরি কোনো একটা দলের বিয়োগ করে না হোক। কিন্তু 8ই এপ্রিল বিএনপি নেতৃত্বাধীন সরকার সংসদে আইন পাস করে অন্তর্বর্তী সরকারের আমলে জারি হওয়া অধ্যাদেশকে কার্যত স্থায়ী রূপ দিয়ে দিল। ফলে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল থেকে গেল। এখানে দিল্লির চোখে একটি সমস্যা তৈরি হয়। নির্বাচনের আগে তারেক রহমানের ইনক্লুসিভ পলিটিক্যাল অ্যাটমসফিয়ারের বার্তা আর নির্বাচনের পরে আইনি কাঠামো দিয়ে আওয়ামী লীগকে আরো দূরে ঠেলে দেয়া, এই দুয়ের মধ্যে ফারাকটা ভারত নিশ্চয়ই দেখছে, খেয়াল করছে। তবে এটাও সত্যি, ভারত এখনো প্রকাশ্যে সম্পর্ক ভেঙে দেওয়ার ভাষায় যায়নি। সেটা রাষ্ট্রনীতি ও কূটনীতিতে কখনো ভাবা যায় না। ভারত তা ভাবেও না, বরং তারা উদ্বেগ জানিয়েও নতুন সরকারের সঙ্গে কনস্ট্রাকটিভলি এনগেজ করার কথা বলেছে। এটাই হলো ভারতের পক্ষ থেকে বাস্তববাদ। দিল্লি খুশি নাও হতে পারে, হয়নি নিশ্চিতভাবেই, কিন্তু বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক ছিন্ন করার ভাবনা তাদের নেই। এবার চীনের প্রসঙ্গে আসি। দিল্লি সফরের ঠিক পরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটা বড়সড় প্রতিনিধি দল চীনে গেছে, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে। সফর সূচিতে আছে বেজিং, আনহুই, গুয়াংডং, এবং দুই দলের যোগাযোগ জোরদারের বিষয়টি। এই সফরটি গুরুত্বপূর্ণ শুধু এজন্যে নয় যে বিএনপি চীনে গেছে, বরং গুরুত্বপূর্ণ এজন্য যে দিল্লির সঙ্গে বরফ গলানোর উদ্যোগের পরেই বেজিংয়ের দিকে সমান্তরাল হাত বাড়ানো। অর্থাৎ তারেক রহমান সরকার ভারতকে এই বার্তা দিতে চায়নি যে ঢাকা এখন পুরোপুরি দিল্লির কক্ষপথে ফিরছে। আবার চীনকেও এই বার্তা দিতে চায়নি তারেক রহমানের সরকার যে বিএনপি ক্ষমতায় এসে ইউনূস সরকারের মতো পুরোপুরি চীন নির্ভর হয়ে যাবে। এখানে পার্টি টু পার্টি কথাটা খুব গুরুত্বপূর্ণ। দিল্লিতে বিজেপির কাছে চিঠি, আর বেইজিংয়ে সিপিসির সঙ্গে দলীয় বৈঠক, দলীয় সম্পর্ক, দুই ক্ষেত্রেই ফর্মুলাটা কিন্তু এক। অর্থাৎ সরকার কেবল রাষ্ট্রীয় চ্যানেলে নয়, ক্ষমতাসীন দল টু ক্ষমতাসীন দল এই সরাসরি রাজনৈতিক সংযোগ করছে। এটি আসলে বীমা পলিসির মতো। কোনো একটি দেশের আমলাতান্ত্রিক বা কূটনৈতিক সম্পর্ক হঠাৎ যদি জটিল হয়ে যায়, তখন রাজনৈতিক চ্যানেল যেন খোলা থাকে। চীনও এই সুযোগে লাভবান, কারণ বিভিন্ন প্রতিবেদনের যে রিপোর্টগুলো আসছে, সেই রিপোর্টগুলো বলছে চীন বাংলাদেশের সব বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গেই সম্পর্ক বাড়াতে আগ্রহী। ভোটের আগে জামাতের সাথে প্রচুর মিটিং করেছে তারা, কারণ তখন এমন একটা সম্ভাবনা এসেছিল যে জামাত ক্ষমতায় আসতে পারে। তারা এনসিপির সঙ্গেও বসেছে একাধিকবার এবং বিএনপির সঙ্গেও বসেছে। আর বিএনপি ক্ষমতায় বসার পর এখন বিএনপির সঙ্গে আলাদা চ্যানেল তৈরির চেষ্টা করছে চীন। তাহলে চীনের সঙ্গে তারেক রহমানের আসল লক্ষ্যটা কি? প্রথমত ভারতের বিরুদ্ধে দর কষাকষির ক্ষমতা বাড়ানো, দ্বিতীয়ত উন্নয়ন, বিনিয়োগ ও কৌশলগত যোগাযোগের ব্যাপারে ভারতের বিকল্প একটা দরজা, চীনের দরজা খুলে রাখা, তৃতীয়ত আন্তর্জাতিক স্তরে বার্তা দেয়া
যে বাংলাদেশ কারো স্যাটেলাইট বা উপগ্রহ নয়। যে অভিযোগ উঠেছিল, যদিও ভুলভাবে, আওয়ামী লীগের বিরুদ্ধে। কারণ বলা হতো নাকি আওয়ামী লীগ ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। যদিও বিক্রি নয়, বিক্রি করতে গেলে তো বাণিজ্যের কথা ওঠে। সেই বাণিজ্যের দিক দিয়ে দেখতে গেলে বাংলাদেশের সাথে চীনের বাণিজ্য ভারতের প্রায় 3 গুণ বেশি ছিল। সুতরাং এখানটায় ঠিক ছিল না, কিন্তু মানুষ খেয়ে গিয়েছিল। আর এখানেই ট্র্যাপিজের বিপদ। ভারত যদি ভাবে যে বিএনপি দিল্লিকে ব্যবহার করে বেজিং এর কাছে দর বাড়াচ্ছে, তবে অবিশ্বাস বাড়বে। আর চীন যদি ভাবে বিএনপি কেবল ভারতের ওপর চাপ তৈরির জন্য চীনা কার্ড খেলছে, চীনের কার্ড, তাহলে সেখানেও আস্থার সংকট তৈরি হবে। অর্থাৎ দুই দিকেই দরজা খোলা রাখা যতটা ফায়দার, ঠিক ততটাই আবার ঝুঁকিরও। বাইরের শক্তির পর এখন আসি ভেতরের 2 শক্তিতে, আওয়ামী লীগ এবং জামাত। আওয়ামী লীগকে নিয়ে বাস্তবতা হলো তাদের উপর নিষেধাজ্ঞা এখন শুধু অন্তর্বর্তী ব্যবস্থার প্রশাসনিক সিদ্ধান্ত নয়, সেটা 8ই এপ্রিল থেকে আইনি কাঠামো পেয়েছে। এতে একটি বড় বার্তা গেছেও। তারেক রহমান সরকার শুধু নির্বাচনী লড়াই জিতেই থামতে চায় না, তারা চাইছে রাজনৈতিক ময়দানের কাঠামো পুরোপুরি নিজেদের পক্ষে পুনর্গঠন করতে, নিজেদের মাঠ শক্ত করতে। এই পুনর্গঠনের অর্থ কি? অর্থ হলো আওয়ামী লীগকে এমন অবস্থায় রাখা যাতে তারা তাৎক্ষণিকভাবে মূলধারার প্রতিদ্বন্দ্বী হিসেবে ফিরতে না পারে। তারা বিএনপিকে যেন চ্যালেঞ্জ না ছুড়তে পারে। সেই সঙ্গে মুক্তিযুদ্ধের সপক্ষে আওয়ামী লীগের যে ব্যাপক সমর্থন, সেই সমর্থনকে নিজেদের দিকে টেনে আনা। এটাই বিএনপির ফর্মুলা এটাই। আর এখানেই দিল্লির অস্বস্তি বোঝা যায়। কারণ ভারত প্রকাশ্যে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে সেই প্রথম থেকে। আর আওয়ামী লীগকে লং টার্ম পলিটিক্যাল এক্সাইল, রাজনৈতিক নির্বাসনের দিকে ঠেলে দিলে সেটা ভারতের সেই ঘোষিত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। অন্য দিকটি হলো জামাত। এখানে চিত্রটা জটিল। একদিকে গুঞ্জন আছে ভবিষ্যতে ক্ষমতার কোনো বিন্যাসে জামাতের জন্য বড় ভূমিকা রাখার কথা চিন্তা হচ্ছে। এমনকি উপপ্রধানমন্ত্রীর মতো পদের কথাও শোনা যাচ্ছে। কিন্তু এসবের কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই। নিশ্চিত খবর থাকার কথা উঠবে এই ব্যাপারটি প্রকাশ হলে। যতদিন তা না হয় ততদিন এটা জল্পনা। তবে মনে রাখতে হবে, জল্পনা তৈরি হয় সম্ভাব্যতা থেকে। অনেক সত্যি, অনেক বাস্তব প্রথমে জল্পনা বা গুঞ্জন হয়ে উঠে আসে, পরে বাস্তবে রূপ পায়। তারেক রহমান নিজে রয়টার্সকে বলেছেন তিনি জামাতের সঙ্গে ঐক্যের সরকার গঠন করতে চান না, কারণ তাতে কার্যকর বিরোধী দল থাকবে না। জামাত তাই সরকারি দল নয়, বিরোধী দল হিসেবে থাকবে। কিন্তু তিনি তো এটাও বলেছিলেন যে তিনি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নন। সুতরাং রাজনীতিবিদদের কাছে, বিশেষ করে বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে, এই ধরনের কথার খেলাপিটা এই মুহূর্তে অন্তত বড় কথা নয়। এই দুইয়ের মধ্যে কোনটি সত্য? সম্ভবত সত্যিটা আছে মধ্যিখানে। তারেক রহমান নিশ্চিতভাবে প্রকাশ্যে জামায়াতের সঙ্গে সরকার গড়ার কথা বলবেন না, কিন্তু একই সঙ্গে জামাতকে এমন মাত্রায় শত্রু বানাবেন না যাতে বিরোধী ভোট, ইসলামপন্থী ভোট বা রাস্তায় প্রভাবশালী সংগঠিত শক্তি পুরোপুরি বিএনপির এবং তারেক রহমানের বিরুদ্ধে যায়। এটি হলো কন্ট্রোলড ডিস্টেন্স রাখার চেষ্টা, অনেক ভেবে চিন্তে হিসেব নিকেশ করে দূরত্ব রাখার চেষ্টা। শত্রুও নয়, মিত্রও নয়,
কিন্তু দরকারে ব্যবহারযোগ্য এক রাজনৈতিক দূরত্ব। আর এখানেই ট্রাপিজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দড়ি। আওয়ামী লীগকে চেপে রাখা কিন্তু জামাতকে পুরোপুরি ঠেকিয়ে না দেয়া, পুরোপুরি তাদেরকে দমন না করা, এই সমীকরণ বাংলাদেশের ভেতরে যেমন উত্তেজনা বাড়াতে পারে, তেমনি বাইরে ভারতকেও চিন্তিত করতে পারে। কারণ সেই 10 ট্রাক অস্ত্রের কথা তো মনে আছে, সৌজন্যে জামাত বিএনপির যোগসাজশ। কারণ দিল্লির কাছে প্রশ্ন হবে, বাংলাদেশ কি ইনক্লুসিভিটি কমিয়ে ইসলামপন্থী দর কষাকষির রাজনীতির দিকে যাচ্ছে? আর বেজিং এর কাছে প্রশ্ন হবে, বাংলাদেশ কি আদর্শগত নয়, কেবল ক্ষমতাগত বাস্তবতায় সব শক্তিকে ব্যবহার করছে, ভারতের সাথে দর কষাকষি করছে? তাহলে বড় প্রশ্ন, তারেক রহমান সরকার কি ট্র্যাপিজ খেলা সামাল দিতে পারবে? উত্তর হলো পারবে, কিন্তু খুব কঠিন শর্তে, খুব ঝুঁকি আছে। প্রথম শর্ত, ভারত ও চীনের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হলে এক পক্ষকে অন্য পক্ষের বিরুদ্ধে প্রকাশ্যে লিভারেজ হিসেবে ব্যবহার করা যাবে না। দিল্লি সফর আর চীন সফরের ধারাবাহিকতা এখন এই অবস্থায় খুব স্মার্ট একটা খেলা, ব্যালেন্সিং এর খেলা মনে হতে পারে, কিন্তু একই কৌশল বারবার ব্যবহার করা হলে তা মিসট্রাস্ট, অবিশ্বাসে পরিণত হবে। দ্বিতীয় শর্ত, আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে যদি সরকার অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ভাষা ব্যবহার করে, তাহলে সেই দ্বৈততা একসময় বিশ্বাসযোগ্যতাকে খেয়ে ফেলবে। ভারত ইতিমধ্যে ডিউ প্রসেস ও ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে, ফলে এই প্রশ্ন বাইরে থেকেও চাপ তৈরি করবে এবং নিশ্চিতভাবেই ভারত সেই চাপ দেবে। তৃতীয় শর্ত, জামাতকে নিয়ে অস্পষ্টতা দীর্ঘদিন রাখা যাবে না। ওই যে বাজারে একটা কথা উঠেছে, জামাতের আমির হবেন কিংবা জামাতের পক্ষ থেকে কেউ হবেন বাংলাদেশের তারেক রহমান প্রধানমন্ত্রী, আর তিনি হবেন উপপ্রধানমন্ত্রী, এই যে কথাটা বাজারে উঠেছে, এই কথা কিন্তু দাবানলের মতো ছড়িয়েও যাবে, ঠেকানো যাবে না। যদি জামাতের সাথে দূরত্ব থাকে বিএনপি ও জামাতের মধ্যে, সরকারকে তা নীতিগতভাবে দেখাতে হবে। আর যদি আড়ালে কোনো পাওয়ার শেয়ারিং আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, তাহলে সেটা ফাঁস তো হবেই একদিন না একদিন। তার ধাক্কা শুধু অভ্যন্তরীণ রাজনীতিতে নয়, দিল্লি ঢাকা সম্পর্কেও পড়বে নিদারুণভাবে। চতুর্থ সত্য, তারেক রহমানকে স্থির করতে হবে তার মূল পরিচয়টা কি। তিনি কি ভারতের কাছে গ্রহণযোগ্য এক বাস্তববাদী জাতীয়তাবাদী চরিত্র, চীনের কাছে উপযোগী এক বহুমুখী ক্ষমতা কেন্দ্র, নাকি দেশের ভেতরে আওয়ামী লীগ পরবর্তী নতুন রাজনৈতিক স্থাপত্যের স্থপতি তিনি? এটা তাকে দেখাতে হবে পরিষ্কারভাবে। কারণ একসঙ্গে সব চরিত্রে অভিনয় করা যায়, কিন্তু দীর্ঘদিন ধরে সব চরিত্রে বিশ্বাসযোগ্য থাকা যায় না। আমার তাই কথা হলো, এই মুহূর্তে তারেক রহমান সরকার খেলাটি বুদ্ধিমত্তার সঙ্গে শুরু করেছে। ভারতে খলিলুর রহমানকে পাঠিয়েছেন, তার যে হুমায়ুন কবিরকে পাঠিয়েছেন কথা বলার জন্যে, আবার সাথে সাথে চীনে পাঠিয়েছেন ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বড় সড় প্রতিনিধি দল। এই খেলাটি বুদ্ধিমত্তার সঙ্গে শুরু করেছেন তারেক রহমান, কিন্তু খেলার উচ্চতা এবং তার যে আবেগ এবং তার সবগুলো দ্রুত বাড়ছে। দিল্লির সঙ্গে কথা, বেজিং এর সঙ্গে যোগাযোগ, আওয়ামী লীগকে চাপে রাখা, জামায়াতকে দূরে না ঠেলে ফেলে বুকে না হোক, বুকে এখনো জড়ায়নি, কিন্তু বুকে না হোক কাছে রাখা, সব মিলিয়ে এটি শর্ট টার্ম ট্যাকটিক্যাল সাকসেস দিতে পারে, কিন্তু লং টার্ম স্ট্র্যাটেজিক স্ট্যাবিলিটি দেবে না, দিতে পারে না। ভারত সেটা মেনে নেবে না।
বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল ঢাকা কেন্দ্রিক নয়, এটি একসঙ্গে দিল্লি, বেইজিং, ওয়াশিংটন, আদালত, সংসদ, রাস্তা এবং দলের ভেতরে পাওয়ার রুম, সব জায়গায় খেলা হচ্ছে। দলের ভেতরে কথাটা, কারণ এটাও বাইরে ছুটে আসছে এই সংবাদও, সালাউদ্দিন আহমেদ তার উচ্চাকাঙ্ক্ষা তারেক রহমানকে সরিয়ে ক্ষমতায় বসার ব্যাপারটা, হয়তো সেটা এই মুহূর্তে নয়, কিন্তু ক্ষমতা আস্তে আস্তে কিন্তু সব ক্ষমতা দখল করে নিচ্ছেন সালাউদ্দিন আহমেদ সাহেব। আর এর সঙ্গে তো আমেরিকার কথা বলেছি, চীনের বিরুদ্ধে আমেরিকার সামরিক যে ব্লক, সেই ব্লকে বাংলাদেশে থাকতে গেলে চীনের সঙ্গে খুব বেশি আধিক্যতা করা যাবে না। আর এই ট্র্যাপিস খেলায় সবচেয়ে বড় বিপদ কি জানেন? কারণ নিচে জাল না থাকা। সার্কাসের ট্র্যাপিজের খেলা যারা দেখান তাদের নিচে জাল থাকে, কারণ হাত ফসকে পড়ে গেলে জালে পড়ে অন্তত প্রাণটা বাঁচবে না। কিন্তু এখানে একবার ভারসাম্য নষ্ট হলে পপাত ধরণী তলে। ভারত পুরো আস্থা দেবে না, চীন পুরো ভরসা করবে না, আওয়ামী লীগ ফিরে আসতে মরিয়া হবে, আন্তর্জাতিক চাপ বাড়বে, আর জামাত নিজের দাম আরো বাড়াবে এই সরকারের কাছে। তাই শেষ প্রশ্ন একটাই, তারেক রহমান কি চারটে দড়ি চারদিক থেকে আসছে একসঙ্গে ধরে রাখতে পারবেন, নাকি এক সময় দেখা যাবে তিনি ভারসাম্য আর রাখতে পারছেন না, দড়ি ধরতে পারছেন না, বরং চারদিকের শক্তি তাকে টেনে ধরে নিজেদের দিকে টানতে যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় নাটক সম্ভবত এটাই। প্রিয় দর্শক, আপনারা কেমন লাগলো আমাদের এই মতামত? একটা সরল প্রশ্ন করি, একেবারেই সরল প্রশ্ন, পাটিগণিত না, একেবারে পাটিগণিতের চাইতেও যদি সহজ কোন অঙ্ক থাকে সেই প্রশ্নটা করি। আমাকে বলেন যে এই সরকার, এরা তো নির্বাচিত দাবি করে, আমি যাদের নাম দিয়েছি মুসলেকা সরকার, মুসলেকা সংসদ, মুসলেকা নেতামন্ত্রী, এরা আমার যে ভাবির পোলারা মেম্বার হইতে পারবে না, জামানত বাজাতে হবে, তারা এখন এমপি। মুসলেকা সরকার, মুসলেকা এমপি তো বলাই যায়, কেউ কেউ একে অনুরোধের আসরের এমপি বলে। কিন্তু আমার সরল প্রশ্ন হচ্ছে, বিএনপি এত জনপ্রিয়, জামাত এত জনপ্রিয়, এদের জনপ্রিয়তার একেবারে বায়ে বায়ে পড়ে, তা সেনাবাহিনী এখনো কেন ব্যারাকে যায় না? এই প্রশ্ন উত্তরটা কি কিন্তু কেউ আপনারা দিচ্ছেন না। কারণটা কি? সেনাবাহিনী এখনো ব্যারাকে যায় না কেন? তার উপর আবার দুষ্ট লোকেরা বলতেছে যে তারেক রহমান নাকি তার ঘরের নিচ দিয়ে, তার বাসভবনের নিচ দিয়ে টানেল বানাইছে পালায় যাওয়ার জন্য আগে। অর্থাৎ সেনাপতি বা রাজা আগেই পালায় যাওয়ার পথ বের করে রাখছে। কারণটা কি? তিনি কি জানেন তার যুদ্ধে পরাজয় নিশ্চিত? আমি সাধারণত লাইভে খুব কম আসি, ঠিক আছে, লাইভে খুব কম আসি, আজকে একটু আসলাম। আমার সরল মনে প্রশ্ন, আপনারা এত জনপ্রিয়, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ হাওয়া হয়ে গেছে, আওয়ামী লীগ হাওয়াই মিঠাইয়ের মতো মিলে গেছে, শেখ হাসিনা আর কোনোদিন আসতে পারবে না, ছাত্রলীগ কোনোদিন ফিরবে না। আমার কথা বলে শেখ ফরিদ, তুমি আর ইয়া জন্মে বাংলাদেশে আত্মগোপন থেকে প্রকাশ্যে আসার চিন্তা করিও না। তা ভাই, সেনাবাহিনী বেড়াকে যায় না কেন? আমাকে এই কথাটার জবাব আপনারা কি দিবেন? সেনাবাহিনী কেন বেড়াকে ফিরে যাচ্ছে না? এই প্রশ্নটা করলেই জামাত বিএনপির যারা আমাদের বন্ধু বান্ধবী মোল্লারা আছেন, তারা তখন আমাকে কি বলে, শালা তুই ভারতে দালাল, সেনাবাহিনী বেড়াকে কেন যায় না এখনো ফিরে, তুই ভারতে দালাল। জামাত কেন এখন সারা জীবন সাইদি বলল যে পয়লা বৈশাখ হারাম, তার পোলা এখন বলতেছে এটা ঐতিহ্য, কেন বললো? প্রশ্ন করলে আপনি ভারতে দালাল। আপনি যদি প্রশ্ন করেন তেল কেন এখন ভারত থেকে আসে, তাহলে আপনি ভারতের দালাল। ভারত থেকে তেল আনে যায় ভারতের দালাল না। আপনি যদি প্রশ্ন করেন শেখ হাসিনার সেই পাইপলাইন ভাঙা মাহবুব নাকি খাবুব একটা আছে, ওই যে কি সচিব নাকি কি যেন ছিল, আমলা না কামলা, সে বলেছিল পাইপলাইন যেখানে পাবেন ভেঙে ফেলবেন, এখন কেন বলে না?
এই প্রশ্ন করলে আপনি তখন শেখ হাসিনার দালাল দোসর। আর একটা ছোট্ট প্রশ্ন করি, তাহলে যে এই যে হঠাৎ করেই যে তারেক রহমান নীরব হয়ে গেল, তিনি তার কোনো জবাব, তার সকল কথার উত্তর দেন হচ্ছে কি স্বরাষ্ট্রমন্ত্রী, এই যে মুস্তাফা স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি মাশাআল্লাহ বিশ্ববিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় বলতে প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলে ফেলেন। মানে আমাদের বাংলাদেশে প্রাথমিক বিশ্ববিদ্যালয় চলে আসতেছে। আমাদের শিক্ষামন্ত্রী কখনো কখনো বলতেছে যে তিনি অনলাইনে পরীক্ষা নেবেন, আবার বলতেছেন আপনারা চান না, পৃথিবী চায়। আমাদের সে মিলন সাহেব নিজে এখন, মানে মিলন হবে কত দিনে শিক্ষার্থীদের সাথে আমরা জানি না, তিনি আবার আজগুবি তত্ত্ব আনলেন যে রুটিন দেওয়া হবে না, পরীক্ষার দিন গিয়ে দেখবে তারা কি পরীক্ষা। যাই হোক, আমার প্রশ্ন যেটা, সেখানে আবার ফিরে আসি, কেন সেনাবাহিনী এখনো ব্যারাকে ফিরে যাচ্ছে না? তার মানে কি এখনো ওয়াকার ক্ষমতা? তার মানে কি এটা বাংলাদেশের 24শে আগস্টে এটা সেনাবাহিনীর কু হয়েছিল? সেটাই প্রমাণ হচ্ছে। এখনো তাদের ভয় আছে যে এই সরকারকে কেউ না কেউ উচ্ছেদ করে ফেলবে, তাই ওয়াকার, এখন তার সেনাবাহিনী নাই, এটা হচ্ছে ওয়াকারের মিলিটারি, এটা ওয়াকার বাহিনী হয়ে গেছে। কারণ এটা যদি বাংলাদেশ সেনাবাহিনী হতো তাহলে নির্বাচনের পরেও তারা কেন এখনো থাকে? এই প্রশ্ন বাংলাদেশে কোনো সাংবাদিক করতেছে না, বাংলাদেশের বুদ্ধিজীবীরা করতেছে না। আমরা এখন ফ্রড মাজারকে এগুলো কথা বলতে শুনি না, আমরা এখন দিক শহীদুলকে এটা বলতে শুনি না, আমরা এখন আনু মোহাম্মদকে প্রশ্ন করতে শুনি না, আমরা এখন বাংলাদেশের কি মাজারের খাদেম, সফার মাজারের খাদেম সলিমুল্লাহদের কথা এখন আর শুনি না। এখন আর কোন বুদ্ধিজীবী সাংবাদিক এই কথা বলে না সেনাবাহিনী কেন ব্যারাকে ফিরে যাচ্ছে না। ডাল মে কুছ কালা হয়। তার মানে যে 24শে আগস্টে যে সন্ত্রাসী আন্দোলন ঘটেছিল, এটার মাস্টার মাইন্ড আসলে না ইউনুস, না আমার ভাবির পোলা গাল ফোলা মাহফুজ, পেট ফোলা মাহফুজ, না বিএনপি, না আওয়ামী লীগ, কে না ভারত, না আমেরিকা, সরাসরি ওয়াকার। এই ওয়াকারই এটা ঘটাইছে মিলিটারি। আমি বারবার বলি, বিশেষ করে আওয়ামী লীগের জন্য মোল্লা মিলিটারি কোনোদিন বন্ধ হবে না, হতে পারে না। তার জন্য এখনো মিলিটারি এটা জানে যারা বেরাকে ফিরে গেলে আওয়ামী লীগ চেল চালাইয়া, নিষিদ্ধ ফিষিদ্ধ কিচ্ছু চলবে না, চেল চালাইয়া আওয়ামী লীগ মাঠে নেয়। এই ভয়ে এখনো সেনাবাহিনী বেরাকে যায় না। আর ইচ্ছা করে পুলিশকে এই সেনাবাহিনীর বুদ্ধিতে, এই মোল্লার মিলিটারির বুদ্ধিতে বাংলাদেশের পুলিশ প্রশাসনকে ধ্বংস করে ফেলা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে মেরুদণ্ড ভেঙে দেয়, এটা আর কোনোদিন দাঁড়াইতে পারবে না। আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আপনারা মনে করেন না যে পুলিশ তার, শুনেন, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলো ডরায়। এই যে পুলিশ বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো, এটা 71-ও পারে নাই। 71-এ কিন্তু সবার আগে পুলিশকে আক্রমণ করা হয়েছে, কিন্তু তারপরে পুলিশের মেরুদণ্ড আমাদের দেশে ভাঙে নাই। কিন্তু এইবার যে কাজ করেছে পরিকল্পিতভাবে এই জামাতি জঙ্গিদের দিয়ে, এই ওয়াকার এই ধ্বংস করেছে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী। তাই সে ফিরে যাবে না, কারণ সে জানে যে বেরাকে ফিরে গেলে এই বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না। যেই দিন সেনাবাহিনী বেরাকে ফিরে যাবে, তার বিএনপি তো না, এটা ওয়াকারই ক্ষমতায় বসে আছে, নিশ্চিত থাকেন। এই জন্য বেরাকে ফিরে যাবে না। জি।